দুনিয়াতে বাঁচতে হলে যেমন যুদ্ধের প্রয়োজন, ঠিক তেমনি মরণের জন্য একটা যুদ্ধ অনিবার্য হয়ে যায়। আমরা যার কথা আজকে আলোচনা করব, তিনি জানতেন যে অপারেশন টেবিলে শুইয়ে দিলেই তিনি আর ফিরে আসবেন না, তবুও তিনি শুয়েছিলেন। তিনি এও জানতেন যে অপারেশন না করেও পৃথিবীতে আরো কিছুদিন টিকে থাকা সম্ভব হবে। তিনি সবার মতামতকে উপেক্ষা করে তার মৃত্যুর জন্য যে তারিখটি নির্ধারণ করলেন, ঠিক সেই তারিখটি যে তারিখে হিরোশিমায় বোমা ফেলা হয়েছিল, এবং সেদিনেই তিনি অপারেশন টেবিলে শুয়েছিলেন, তিনি আর ফিরে আসলেন না। সেই লোকটি হচ্ছেন ফিলিস্তিনের প্রিয় কবি মাহমুদ দারবিশ। তিনি ফিলিস্তিনের কবি, তিনি আরব ভূখণ্ডের কবি, তিনি আরবের কবি। তিনি কখনো আরব বিশ্বের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেননি, তিনি ভালোবাসতে চেয়েছিলেন। একটি আরব জাতি গঠনের চিন্তা তার কবিতার মধ্যে ছিল। তিনি আরব ভূখণ্ডের সবাইকেই আরব মনে করতেন, সেখানে জাতি ধর্ম বর্ণ এইগুলি নিয়ে তিনি চিন্তা করতেন না। এই যে আরব জাতিবাদী কবি মাহমুদ দারবিশ, তার একটি বিখ্যাত পংক্তি, লিখে রাখো আমি একজন আরব। এই মাহমুদ দারবিশ তার প্রজন্মের একজন পথিকৃৎ কবি। তিনি অন্য যে কোনো আধুনিক আরবি কবির চেয়েও অনেক বেশি অনুবাদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। জন্ম হয়েছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ফিলিস্তিনি যে গ্রাম আল বিরওয়াতে। পরবর্তীতে যখন এটা ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে যায়, তখন তিনি বাস্তুচ্যুত হন। এই যে হাজার হাজার আরবকে যখন বাস্তুচ্যুত করে ইসরায়েলরা, তখন তিনিও সেই অঞ্চল থেকে পালিয়ে যান। এই মাহমুদ দারবিশ জন্মগ্রহণ করেছিলেন 1941 সালে। তার বেশিরভাগ কবিতা আরবি যে ফর্ম আছে, আরবি যে ছন্দ আছে, সেই ছন্দের সাথে যে আধুনিক ফর্ম নিয়েই তার কবিতাগুলি তৈরি হয়েছিল। তার লেখার বিষয়বস্তু ছিল ফিলিস্তিনের জাতি এবং জনগণ, বিশেষ করে যে ফিলিস্তিনের যে বিপর্যয়, অর্থাৎ যে নকবা, যেটা 1948 সালে ঘটেছিল, বা গণত্যাগ বলে এটাকে। এটাকে ওই অঞ্চলের লোকজন নকবা বলে। 1965 সাল পর্যন্ত ফিলিস্তিনে একটা বিপ্লব হয়েছিল। এই বিপ্লবও তার কবিতার বিষয়বস্তু। তার প্রথম স্ত্রীর নাম ছিল রানা কাব্বানি, তিনিও একজন লেখক ছিলেন। পরবর্তীতে তার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। 1980-র দশকের মাঝামাঝি সময়ে তিনি মিশরীয় অনুবাদক হায়াত হেনিকে তিনি বিয়ে করেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। দারবিশের কবিতায় রিতা নামে একজনকে পাওয়া যায়। তিনি ছিলেন একজন ইহুদি মহিলা। তিনি যখন হাইফাই বসবাস করতেন, তখন তিনি রিতা নামক একজন মহিলাকে ভালোবাসতেন। তিনি একজন ইহুদি ছিলেন। দারবিশ এই যে এত অত্যাচারিত নির্যাতিত হয়েছিলেন ইহুদিদের দ্বারাতে, কিন্তু তিনি কখনো ইহুদি বিদ্বেষী ছিলেন না, এবং ইহুদিদেরকে প্রতি তিনি বিদ্বেষ পোষণ করে কোনো কবিতা লিখতেন না। তিনি মূলত একটি আরব জাতিবাদের স্বপ্ন দেখতেন, এবং তিনি মনে করতেন তিনি একজন আরব। যে কারণে ওই দারবিশের যে কবিতা, এই উভয় আরবে, অর্থাৎ ইহুদি আরব এবং ইসলামিক আরব, উভয় আরবই সমভাবে পঠিত, এবং তারা সকলেই দারবিশকে ভালোবাসেন। 2000 সালে দারবিশের দুইটা কবিতা ইসরায়েলের তৎকালীন শিক্ষামন্ত্রী সেটা সেখানে পাঠ্য করার জন্য ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই সময়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াহুদ বারাক
এটার বিরোধিতা করেন, সে প্রত্যাখ্যান করেন, ফলে সেটা আর পাঠ্য করা হয়নি। দারভিস সবসময় হিব্রুকে প্রেমের ভাষা হিসেবে বর্ণনা করেছেন। তারপর 2008 সালের 9ই আগস্ট 67 বছর বয়সে তিনি অপারেশনের টেবিলে যান। তার হার্ট ব্লক হয়েছিল এই জন্য। টেক্সাসের হিউস্টনের মেমোরিয়াল হারম্যান হাসপাতালে হার্ট সার্জারি করার সময় তিনি 9ই আগস্ট অর্থাৎ 2008 সালে 67 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় ফিলিস্তিনে, এবং হাজার হাজার মানুষ, বিশ্ব নেতা সহ বিভিন্ন দেশের বিশ্ব নেতা এবং কবিরা তার শেষকৃত্যে অংশগ্রহণ করেন। আমরা তার দুটি কবিতা পড়ব। তারা আমাকে ছায়ার মধ্যে চিনতে পারেনি, এই পাসপোর্ট চষে বের করে আমার গায়ের রং, আর এটি ছিল আমাকে তাদের আঘাতের নমুনা। একজন পর্যটকের জন্য যারা ছবি সংগ্রহ করতে ভালোবাসে তারা আমাকে চিনতে পারেনি। ছেড়ে যেও না, আমার করতলে সূর্য নেই, কারণ গাছ আমাকে চিনেছে। ফ্যাকাশে চাঁদের মতো আমাকে ছেড়ে যেও না। সব পাখি আমার করতলের দিকে, দূরবর্তী বিমানবন্দরের দরজায়, সকল গমের ক্ষেত, সকল কারাগার, সকল সাদা সমাধি ফলক, সকল কাঁটাতারের বেড়া, সকল আন্দোলিত রুমাল, সকল চোখ আমার সাথে ছিল, কিন্তু তাদেরকে আমার পাসপোর্ট থেকে তারা বাদ দিয়েছে। আমার নাম আর পরিচয় কেড়ে নিয়েছ। মাটিকে আমি নিজ হাতে পুষ্ট করেছি। আজ চিৎকার করে উঠল আমার কাজগুলো আকাশে ভরে। তৈরি করো না আমার উদাহরণ আবার। হে ভদ্রলোকগণ, নবীগণ, গাছেদেরকে তাদের নাম জিজ্ঞাসা করো না, উপত্যকায় জিজ্ঞাসা করো না তাদের মাকে। আমার কপাল ফেটে বের হয় ঘাসের মাঠের আলু, আর আমার হাত থেকে বের হয় নদীর পানির ধারা। সব মানুষের হৃদয়ই আমার পরিচয়, তাই আমার পাসপোর্ট কেড়ে নাও। তার আরেকটি কবিতা হচ্ছে পরিচয়পত্র, আইডি কার্ড। এটা আংশিক পড়ব। তিনি বলছেন, লিখে রাখো আমি একজন আরব, আর আমার পরিচয়পত্র নাম্বার হচ্ছে 50,000। আমার 8টি সন্তান, আর নবমটি আসবে গ্রীষ্মের পরে। তুমি কি রাগ করবে? লিখে রাখো আমি একজন আরব। একটি খনিতে অন্যান্যদের সাথে কাজ করি। আমার 8 সন্তান আছে। আমি তাদের জন্য রুটি, পোশাক, বই জুটাই পাথর থেকে। আমি তোমার দরজায় এসে ভিক্ষা করি না। আমি তোমার কক্ষে পদচিহ্ন রেখে নিজেকে ছোটও করি না। তাই বলে তুমি রাগ করবে? লিখে রাখো আমি একজন আরব। আমার বাবা চাষার পরিবার থেকে এসেছে, কোনো অভিজাত শ্রেণী থেকে নয়। আর আমার দাদা ছিলেন একজন কৃষক, না ভালো বংশ থেকে, না এসেছেন ভালো জন্ম থেকে। কিভাবে পড়তে হয় তা শেখানোর আগে আমাকে সূর্যের অহংকার শেখানো হয়। তুমি কি আমার সামাজিক মর্যাদা নিয়ে সন্তুষ্ট? শিরোনাম ছাড়া আমার একটি নাম আছে। তুমি আমার পূর্বপুরুষদের বাগান আর আমার সন্তানদের সাথে যে জমি চাষ করতাম তা চুরি করেছ। আর এই পাথরগুলো ছাড়া তুমি আমার জন্য কিছুই রেখে যাওনি। তাই রাষ্ট্র কি তাদের নেবে যেমন বলা হয়েছে? অতএব প্রথম পৃষ্ঠার উপর লিখে রাখো, আমি মানুষকে ঘৃণা করি না, আমি দখলও করি না, কিন্তু ক্ষুধার্ত হয়ে গেলে দখলদারের মাংস হবে আমার খাদ্য। সাবধান, সাবধান আমার ক্ষুধা হতে আর আমার রাগ হতে।